স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। অষ্টত্রিংশ পরিচ্ছেদ। আনায় মাঝারে। হেমচন্দ্র এক্ষণে আরোগ্য হইতে লাগিলেন। আজ যেরূপ থাকেন কাল তদপেক্ষা ভালো হন, কিন্তু এ পর্যন্ত বিছানা হইতে উঠিয়া বাহিরে আসিতে পারেন নাই। গোপাল পূর্ববৎ সমস্ত দিনরাত্রি হেমের শয্যার নিকট বসিয়া থাকেন। হেম আর কাহারও নিকট কিছু চান না। গোপাল তাহাকে খাওয়াইবে, তাহার হাত ধুইয়া দিবে, তাহাকে শয্যা হইতে উঠাইয়া বসাইবে, তাহার সহিত গল্প করিবে। গোপাল হেমের জীবন সর্বস্ব। শশাঙ্ক শেখর প্রত্যহ রেলগাড়িতে কলিকাতায় যান, আবার সন্ধ্যার সময় বাড়ি আসেন। হেমের পিতামহীর কৃতজ্ঞতা আর রাখিবার স্থান নাই, কিন্তু শশাঙ্ক কি অভিপ্রায়ে প্রত্যহ আইসেন যান তাহা তো টের পান না। স্বর্ণলতা শশাঙ্ক শেখরের নিকট কতই কৃতজ্ঞ হইতেছেন। অন্য লোককে বিশ্বাস না করিয়া প্রত্যহ আপনি গিয়া হেমচন্দ্রের খবর আনেন, ইহা অপেক্ষা দয়ার কার্য আর কি হইতে পারে। শশাঙ্কের আসিবার সময় হইলে স্বর্ণলতা বাড়ির দ্বার দেশে দাঁড়াইয়া থাকেন। শশাঙ্ক শেখরকে দূর হইতে দেখিতে পাইয়াই দৌড়িয়া গিয়া তাহাকে জিজ্ঞাসা করেন। এক দিবস স্বর্ণলতা কহিলেন, ঠাকুর মহাশয়, আপনার ঋণ আমি এ জন্মে দূরে থাকুক, জন্ম জন্মান্তরেও পরিশোধ করতে পারবো না। আপনি প্রত্যহ এত কষ্ট স্বীকার করে খবর আনেন বলেই বোধ হয় আমি এতদিন এখানে আছি। তা না হলে হয়তো একদিন লুকিয়ে কলিকাতায় যেতাম। শশাঙ্কের দয়ার কথা কহিতে কহিতে স্বর্ণলতার চক্ষু হইতে দু এক বিন্দু জল পড়িতে লাগিল, কিন্তু তাহার প্রতি কথায় যেন শশাঙ্কের হৃদয়ে শেল বিদ্ধ হইল। দস্যুরা কোনো বাড়ি আক্রমণ করিবার সময় বালকদিগকে কিছু বলে না। মৎস্য ধরিতে বসিলে লোকে ছোটগুলিকে পুনরায় জলে ছাড়িয়া দেয়। শশাঙ্ক অতিশয় নিষ্ঠুর হইলেও সরল হৃদয়া স্বর্ণলতার কথায় তাহার অন্তঃকরণ দমিয়া গেল। একবার আত্মগ্লানিও উপস্থিত হইল। স্বর্ণের চক্ষের জল যেন উত্তপ্ত দ্রবীভূত লৌহ বিন্দুর ন্যায় শশাঙ্কের হৃদয়কে পীড়িত করিতে লাগিল। কিন্তু মরুভূমিতে সিঞ্চিত বাড়ি কতক্ষণ থাকে। স্বর্ণলতা তথা হইতে চলিয়া গেলেই আবার যে শশাঙ্ক সেই শশাঙ্কই হইলেন। রজতের মোহিনী শক্তির দ্বারা আকৃষ্ট হইয়া তিনি হরিদাসের বাড়ি গমন করিলেন। দেখিলেন হরিদাস বসিয়া লেখাপড়া করিতেছেন। শশাঙ্ক শেখর কহিলেন, কি মহাশয়, বিদ্যাভ্যাসে মনোনিবেশ করেছেন নাকি? হরিদাস কহিলেন, আসুন, আমি জমা খরচটা লিখে রাখছিলাম। শশাঙ্ক কহিলেন, শুভস্য শীঘ্রং, এদিকে আর সময় নাই, আর এক সপ্তাহ দেরি করলে সব অভিসন্ধি মিথ্যা হবে। আর এক সপ্তাহ দেরি করলে সব অভিসন্ধি মিথ্যা হবে। হরিদাস কহিলেন, আমার কোনো দেরি নাই, কিন্তু তোমার ধনুর্ভঙ্গপণ দেখে আমি অগ্রসর হতে পারছি না। উইলের অর্ধেক টাকা দেবার আমার শক্তি নাই। শশাঙ্ক দেখিলেন দেরি করিলে কিছুই পাওয়া যাইবে না, অতএব যা হাতে আইসে সেই ভালো। এই ভাবিয়া কহিলেন, তবে তুমি কি দিতে ইচ্ছা করো? হরিদাস কহিলেন, আমি ৬,০০০ দিতে চাই। শশাঙ্ক তাহাতেই সম্মত হইলেন। কহিলেন, তবে পাত্রের গায়ে হলুদ দাও, পরশ্ব দিবস শুভকর্ম সম্পন্ন করা যাইবে। যেমন বিহঙ্গম বেদ বিন্যস্ত জালের মধ্যে নিঃশঙ্ক চিত্তে নৃত্য করিয়া বেড়ায়, স্বর্ণলতা তেমনি প্রফুল্ল চিত্তে শশাঙ্কের বাড়িতে বাস করেন। হেম প্রত্যহ আরোগ্য হইতেছেন, তাহার দেখাশোনার কোনো ত্রুটি হইতেছে না। স্বর্ণের আর ভাবনা কি? প্রাতঃকালে গাত্রোত্থান করিয়া গুরুকন্যা ও প্রতিবাসী সমবয়স্ক বালিকাদিগের সহিত আমোদ প্রমোদ করিতে আরম্ভ করেন। স্নানাহারের পর পান ভোজন করিয়া
রাত্রে প্রফুল্ল চিত্তে নিদ্রা যান। তিনি যে আনায় মাঝারে নিপতিত হইয়াছেন তাহা স্বপ্নেও জানিতেন না। সন্ধ্যা হইল। শশাঙ্ক গঙ্গা তীরে নিত্য সায়ংক্রিয়া সমাধা করিতে গেলেন। শশাঙ্কের একটি ছোট ছেলে অত্যন্ত রোদন করিতেছে। স্বর্ণলতা কাছে না বসিলে সে বিছানায় শুইবে না। শশাঙ্কের স্ত্রী বিস্তর চেষ্টা করিয়া তাহাকে শয়ন করাইতে না পারিয়া স্বর্ণকে ডাকিলেন। স্বর্ণ দৌড়িয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, মা, আমাকে ডাকলে কেন? শশাঙ্কের স্ত্রী গুরুপত্নী। স্বর্ণ তাহাকে মাতৃ সম্বোধন করেন। শশাঙ্কের স্ত্রী কহিলেন, মা, এসো দেখি একবার, এ ছেলেটার কাছে বসো, একে তো বিছানায় শোয়াতে পারি না। স্বর্ণলতার নিকটে গেলে ছেলেটি আর দ্বিতীয় কথা না কহিয়া শয়ন করিল। স্বর্ণলতাও সে বিছানায় শয়ন করিলেন। ঝিরঝির করিয়া বসন্তের বাতাস তাহার গায়ে লাগিতে লাগিল। স্বর্ণলতা আস্তে আস্তে নিদ্রিত হইলেন। শশাঙ্ক নিয়মিত সময়ে বাড়ি আসিয়া স্ত্রীকে ডাকিলেন। উভয়ে গৃহে প্রবেশ করিলে শশাঙ্ক জিজ্ঞাসা করিলেন, খোকার কাছে শুয়ে কে? শশাঙ্কের স্ত্রী কহিলেন, স্বর্ণ। জেগে আছে না ঘুমিয়েছে? স্বর্ণ শশাঙ্ক বাড়ি আসিবা মাত্র জাগ্রত হইয়াছিলেন, কিন্তু তাহার স্ত্রীর সহিত ফিস ফিস করিয়া কথা কহিতেছেন শুনিয়া কপট নিদ্রিত হইলেন। শশাঙ্কের স্ত্রী স্বর্ণের কাছে আসিয়া তাহার মুখ নিরীক্ষণ করিয়া কহিলেন, ঘুমিয়েছে। শশাঙ্ক অস্ফুট স্বরে কহিলেন, তবে তুমি একবার আস্তে আস্তে এদিকে এসো। শশাঙ্কের স্ত্রী অগ্রসর হইলেন। শশাঙ্ক মৃদু স্বরে দুইটা চাবি দেখাইয়া কহিলেন, এই দুইটা চাবি দেখছ, একটা সদরে, একটা খিড়কির। আমি দুই দিকেরই দ্বার বন্ধ করেছি। দেখো যেন বাড়ি হতে অন্য কোনো রূপে বাহির হতে না পারে। শশাঙ্কের স্ত্রী কহিলেন, সে কি, বাড়ি থেকে বেরোবে কেন? শশাঙ্ক কহিলেন, তোমার সে কথায় কাজ কি? শশাঙ্কের স্ত্রী কহিলেন, আমার কাজ আছে, আমাকে বলতে হবে, না বললে আমি এখনই একথা প্রকাশ করে দেব। শশাঙ্ক সমুদয় প্রকাশ করিয়া বলিলেন। তাহার স্ত্রী শুনিয়া শিহরিয়া উঠিলেন এবং স্বর্ণলতার হৃদকম্প উপস্থিত হইল। শশাঙ্কের স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। তদ্দর্শনে শশাঙ্ক কহিলেন, তুমি তো আমাকে জানোই, যদি তোমা কর্তৃক আমার মনস্কামনা বিফল হয় তাহলে তোমাকে। এতদূর পর্যন্ত স্পষ্ট বলিয়া পরে অস্ফুট স্বরে দুই তিনটি কথা কহিয়া শশাঙ্ক বহির্বাটিতে গমন করিলেন। স্বর্ণের যেন নিঃশ্বাস বন্ধ হইয়া আসিতে লাগিল, কিন্তু জাগ্রত থাকিয়া কি প্রকারে নিদ্রাভঙ্গের ভান করিবেন স্থির করিতে না পারিয়া ক্রোধস্থ শিশুটির গায়ে একটি টিপ দিলেন। ছেলেটা কাঁদিয়া উঠিল। স্বর্ণ চক্ষু মুছিতে মুছিতে শয্যা হইতে গা প্রত্যান করিলেন। শশাঙ্কের স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কাতর স্বরে জিজ্ঞাসিলেন, মা, তুমি ঘুমিয়েছিলে? স্বর্ণ হাঁ বলিয়া তথা হইতে চলিয়া গেলেন। খিড়কির দ্বারে গিয়া দেখেন দ্বার রুদ্ধ। দৌড়িয়া সদর দরজায় গেলেন। সদর দরজা বাহির দিক হইতে বন্ধ দেখিলেন। স্বর্ণলতা যেন পিঞ্জরে বদ্ধ পক্ষীর ন্যায় হইলেন। এতদিন ওই বাড়ির মধ্যে ছিলেন, তাহাতে কোনো কষ্ট বোধ হয় নাই, কিন্তু আজই তথাকার বায়ু তাহার নিকট বিষময় বোধ হইতে লাগিল। সে বায়ু সেবন করিয়া জীবন ধারণ করা ক্লেশকর হইয়া উঠিল। দৌড়িয়া যে ঘরে ছিলেন পুনরায় সেই ঘরে আসিলেন। শশাঙ্কের স্ত্রী স্বর্ণলতাকে দেখিয়া ডরাইয়া উঠিলেন। তাহার মূর্তি এতই পরিবর্তন হইয়াছে। স্বর্ণলতা অবসেন্দ্রিয়ের মতন হইয়া ঘরের মেঝেতে বসিলেন। শশাঙ্কের স্ত্রী দুঃখিত হইয়া জিজ্ঞাসিলেন, কি মা, কি হয়েছে? স্বর্ণ আর মনের ভাব গোপন করিয়া রাখিতে পারিলেন না। রোদন করিতে করিতে কহিলেন, আমি সকলই শুনেছি, আমারে তোমরা মেরে ফেলো, বিষ খাওয়ায় দাও।
স্বর্ণের কথা শুনিয়া শশাঙ্কের স্ত্রীর অন্তঃকরণ প্রব হইয়া গেল। ফলত তিনি তাহার স্বামীর ন্যায় নির্দয় ছিলেন না। শয্যা হইতে উঠিয়া স্বর্ণের নিকট উপবেশনপূর্বক স্বর্ণকে সান্ত্বনা করিয়া কহিলেন, তুমি কেঁদো না মা, আমি তোমার উদ্ধারের উপায় করে দেব। শশাঙ্কের স্ত্রীর কথা শুনিয়া স্বর্ণ অমনি তাহার পা ধরিয়া শুইয়া পড়িলেন। তিনি সাদরে স্বর্ণকে ভূমি হইতে তুলিয়া চক্ষু মুছাইয়া দিলেন, কহিলেন, মা, তুমি তো লেখাপড়া জানো। স্বর্ণ কহিলেন, একটু একটু জানি। পত্র লিখতে পারবে তো? পারবো, কিন্তু কাকে লিখব? দাদার বিছানা হতে উঠবার জো নাই। তাহাকে লেখাও যে, না লেখাও সেই। আর কোনো লোক নেই যাকে লিখলে তোমাকে নিয়ে যেতে পারে? এই কথা শুনিয়া স্বর্ণের মুখ ঈষৎ আরক্তিম হইল। মাটির দিকে দৃষ্টি করিয়া কহিলেন, আর কাকেই বা লিখব? এই যে শুনছি তোমাদের বাসায় আরেকটি কে থাকে, কি না তার নামটা? গোপাল। হ্যাঁ হ্যাঁ, গোপালকে লেখো না কেন? স্বর্ণের মুখ আরো লাল হইল। তিনি কহিলেন, না, দাদাকে লিখি, তাহলে তিনি দেখতে পাবেন। তোমার দাদাকে লেখায় লাভ কি? তিনি তো শয্যাগত। স্বর্ণলতা মাটির দিকে মুখ করিয়া কহিলেন, দাদাকে লিখলে গোপাল দাদাও দেখতে পাবেন। শশাঙ্কের স্ত্রী কালি কলম কাগজ আনিয়া দিলেন। স্বর্ণলতা চিঠি লিখিলেন। পরদিবস প্রাতে যখন শশাঙ্কের দাসী বাজার করিতে যায়, চিঠিখানি গোপনে লইয়া গিয়া ডাকঘরে দিয়া আসিল।